গতকাল তেজপুর হয়ে আমরা এসে পৌঁছেছিলাম অরুণাচল প্রদেশের একেবারে সীমান্তে ভালুকপং গ্রামে। আজ থেকে শুরু আমাদের একটু একটু করে পাহাড়ে ওঠা। আজকের গন্তব্য দিরাং। গুড মর্নিং ফ্রম ভালুকপং। এখন বাজছে সকাল 9টা আর আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা ভালুকপং থেকে বেরিয়ে যাব হচ্ছে দিরাং। এখানে ব্রেকফাস্ট কিছু করিনি, চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করে নেব। আপাতত ভালুকপংয়ের টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা কিন্তু গতকাল রাত্রে ভালোই ছিল। অনলাইনে যেটা দেখছিলাম দিরাংয়ের টেম্পারেচার 16-17 ডিগ্রি। সেলা পাসে এখন -1, তাওয়াংয়ে 4 ডিগ্রি সেলসিয়াস আর বুমলা পাসে -4 ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, চলুন আস্তে আস্তে ঠান্ডার দিকে এগিয়ে যাই। তো আমাদের জার্নি শুরু করছি আজকে, সঙ্গে থাকুন। আর অরুণাচলের প্রথম পার্টটা যদি আপনি না দেখে থাকেন, সেটা আমার চ্যানেলে এর আগে আপলোড করেছি, দেখে নিতে পারেন। আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। চলুন যাত্রা শুরু করা যাক। এই যে আমাদের হোটেলটা এখান থেকে দেখা যাচ্ছে। ভালুকপং থেকে ওই কিলোমিটার 5-6 মতো এগিয়ে এসে তারপরে একটা জায়গায় দাঁড়ালাম এখন ব্রেকফাস্ট করব বলে। ভালুকপং থেকে এইটুকু আসার রাস্তাটা কিন্তু জাস্ট অসাধারণ। মানে আপনি যাবেন, দুপাশে জঙ্গল, আর যদি দুপাশে জঙ্গল না হয় তাহলে এক পাশে কামেং নদী বা নামেরি নদী। খানিকটা ওই নর্থ বেঙ্গল যাওয়ার সময় তিস্তা যে ফিলিংটা, আপনি যাচ্ছেন পাশ দিয়ে তিস্তা যাচ্ছে, সেই ফিলিংটা আছে। কিন্তু এখানের গাছপালাগুলো একটু আলাদা রকম। ও এগুলো সব ব্যাম্বু শুটস নিচে যেগুলো রয়েছে। বক্তব্যটা বলে দাও তোমার। বক্তব্যটা খুব ও কিন্তু খুব শান্ত, কিন্তু কাউকে বিরক্ত করে না, নিজের মতো খেলে। হ্যাঁ, আচ্ছা, আমরা মোটামুটি মোমো অর্ডার করেছি আর এখানে পুরি, সবই ঠিক আছে। সব থেকে ভালো যেটা লাগবে সেটা হচ্ছে এই বাদামের চাটনিটা, অতীব ঝাল, ঠিক যেরকম আমি পছন্দ করি। মোমোর চাটনিটাও কিন্তু খুব ভালো। চাটনিটা খাওয়ার পরে যেটা আমার মনে হলো সেটাতে ওই তিমুর গোছের লঙ্কা দেওয়া আছে, যেটা না ওই খাওয়ার পরে ভেতরে খানিকটা থেকে যায়। মোমোটা খাই আর এটা আলাদা করে চেয়ে নিতে হবে। মোমোর সাথে চাটনিটা কিন্তু আলাদা। আর যেটা হচ্ছে চিকেন মোমোর মতো ভালো খেতে। আমরা এখন টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারে এসে পৌঁছে গেছি। গাছপালাদের জন্য আলাদা আলাদা সব জায়গা করা আছে, চিড়িয়াখানার মতো। এখানে মোটামুটি 10 হেক্টরের মতো জায়গা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এখানে কিছু গ্লাস হাউসেসও আছে, সেগুলো আমরা আগে 4-5টা একটু ঘুরে নিই, তারপরে সেগুলো দেখব। কাঠের ওপর কাঠ পিঁপড়ে আছে। কোনোভাবে কাঠে আস না।
তুলেছিলাম, কিছু প্রজাপতি দেখেছিলাম। 100-150 প্রজাপতি একসাথে ফুটু ফুটু করে ঘুরে বেড়াচ্ছে, তাই না? ওটা অনেক সুন্দর দেখতে ছিল আর কি। নদীর পাশ থেকে আমরা এখন ঘুরে চলে এলাম। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি যে ছোট ছোট যে গ্লাস হাউসগুলো আছে সেগুলো দেখতে। আর এর বাঁ দিকেই আর একটা জায়গা রয়েছে, এই যে এই পাশটাতে একটা ওয়াকিং ট্রেল রয়েছে, সেটাও বেশ দারুণ। তবে মানে ওটা একদম জঙ্গলের মতোই, আর অর্কিডের জঙ্গল। আমার ঠিক পেছনেই এটা একটা সুভিনিয়ার শপ। बड़ा नीचे चला गया था। अच्छा अच्छा अच्छा। बारिश में 1 हफ्ता 15 दिन 10 दिन ऐसा फंसने वाला फंस गया था लोग। अच्छा, अभी ये बन रहा है पूरा? अभी बन रहा है। बारिश का टाइम में थोड़ा कचरा हो जाता है। अच्छा, ऊपर से पूरा पानी का फोर्स जाता है। টিপ্পি অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে এসে আমরা সবে পাহাড়ে উঠতে শুরু করেছি। এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে কামেং নদী নিচে দেখা যাচ্ছে, এই যে আমার পেছনে। এইখানেই কিন্তু নদীর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হতে চলেছে, কারণ এরপরে আর নদী আমরা দেখতে পাবো না। তো এটাই লাস্ট পয়েন্ট, যেখান থেকে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন। নদীর চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে নদী পেরিয়ে যাচ্ছে, সেই ছোটবেলায় যেরকম ছবি আঁকতাম আমরা আর কি। ওই ভিউ পয়েন্ট থেকে আরও খানিকটা এগিয়ে এসে ডান হাতে পড়বে দুর্গা মন্দির। এই আমার পেছনে যে দুর্গা মন্দিরটা রয়েছে, দুর্গা মন্দিরটা আপনাদের দেখাই, আসুন। এই দুর্গা মন্দিরটা যে জায়গায় রয়েছে সেই জায়গাটাকে সেসা বলে। সেসা আপনারা চিনবেন যে সেসাতে আরেকটা অর্কিড গার্ডেন রয়েছে, সেটা আরও খানিকক্ষণ পরে গিয়ে পড়বে। এই দুর্গা মন্দির থেকে এখান থেকে বমডিলা 75 কিলোমিটার, আর তাওয়াং প্রায় 275 কিলোমিটারের মতো। এই যে এত সুন্দর রাস্তাটা, এটা কিন্তু পুরোটাই মেনটেন করে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও। আর বিআরওর একটা মজার বিষয় হচ্ছে কি, বিআরও থেকে একটু পথ এগিয়ে একটা খুব মজার কোটেশন ওরা দিয়ে রাখে, যেগুলো খুব ইন্টারেস্টিং। আপনি রাস্তায় আস্তে আস্তেই দেখতে পারবেন। ডিরাং আসার পথে পারলে নাচিপুলা ওয়াটারফলের সামনে অবশ্যই একটু দাঁড়িয়ে পড়ুন। এখান থেকে উল্টো দিকে তাকালে মনে হবে পাহাড়ের গা বেয়ে যে রাস্তা ধরে আপনার যাওয়ার কথা, সেই রাস্তা যেন হঠাৎ মিলিয়ে গেছে আকাশে। সেই আশঙ্কাময় ভালো লাগাকেই চাক্ষুষ করতে আমরাও থেমে গিয়েছিলাম মিনিট 10 জন্য। এখন আমরা দাঁড়িয়ে আছি ফলসের সামনে। ফলসটা আমার এই দিকে, সামনের দিকে, আর আমি দাঁড়িয়ে আছি এইখানে। এটা দৃশ্য তো খুব ধারে বলে মনে হলো, আমি কিন্তু ধার ছেড়ে খানিকটা আগে এগিয়ে এসে একটা পাথরের ওপর দাঁড়িয়েছি। পাথরের ওপর দাঁড়ানোর কারণ আছে,
পিকু মানে আমাদের ড্রাইভার আমাদেরকে আসার সময় রাস্তায় বলছিল যে এখানে একটা অল্টো গাড়ি আছে আর একটা স্করপিও গাড়ি আছে, যদি চান না আপনারা চালিয়ে নিয়ে যেতে পারেন। তো গল্পটা পরে জানতে পারলাম, যেটা খুব মর্মান্তিক অ্যাকচুয়ালি, যে এই পাশে দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো যাচ্ছে, এই রাস্তা থেকে 2 বছর আগে ওই 2-3 দিনের ডিস্টেন্সের মধ্যে একটা স্করপিও আর একটা অল্টো নিচে পড়ে যায়। এখান থেকে দেখা যাচ্ছে, আমার ভালো ক্যামেরা নয় বলে আমি দেখাতে পারবো না আপনাদেরকে, জাস্ট এইটুকু দুটো দোমড়ানো মোচড়ানো, ওই প্লাস্টিকের বোতল অনেক দিন ধরে পড়ে থাকলে যেরকম হয়ে যায় ওরকম অবস্থা হয়ে রয়েছে গাড়ি দুটো। খুবই মর্মান্তিক। হ্যাঁ, অরুণাচল প্রদেশে একটাই বিষয় হচ্ছে কি, এখানকার পাহাড়ে কিন্তু ল্যান্ডস্লাইড তুলনামূলকভাবে বেশি হয়। যদিও এই রাস্তাটায়, মানে আমরা যে রাস্তাটা দিয়ে এখন তাওয়াং যাচ্ছি, এই রাস্তাটায় খুব বেশিক্ষণ ল্যান্ডস্লাইড হলেও খুব বেশিক্ষণ কিন্তু এখানে জ্যাম থাকে না বা ক্লিয়ার করতে বেশি সময় লাগে না, কারণ এটা কিন্তু ন্যাশনাল আর্মি ব্যবহার করে। সুন্দর রোদ আর সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগছে কিন্তু, মানে এটা বলে বোঝাতে পারবো না। আর এখানকার পাহাড়ি সৌন্দর্য সে তো মানে অকল্পনীয় ভালো, যাকে বলা যায়। আমরা এখন যে টানেলটার মধ্যে দিয়ে যাচ্ছি তার নাম নাচিপু টানেল। এই নাচিপু টানেলের মোট দৈর্ঘ্য 500 মিটার। এই টানেল যখন ছিল না তখন এই পথটুকু আসতেই আরও 5 কিলোমিটার রাস্তা বেশি যেতে হতো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি যে যেহেতু খুব ফাস্ট অল্টিটিউডের বদল হচ্ছে, এখন আমরা কত 6000 ফিট ওপরে আছি, গলা কিন্তু শুকিয়ে যাচ্ছে, একটু ক্রমাগত জল খেতে হচ্ছে। আপনারা যদি আসেন সঙ্গে জল রাখবেন একটু। আর বাকি মোটামুটি ঠিক আছে, অ্যাজ সাচ ওই কান বন্ধ হওয়া আর খোলা ছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই। টানেল থেকে জাস্ট বেরিয়ে খানিকক্ষণ এগিয়ে আসার পরে একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে। ছোট্ট ভিউ পয়েন্ট এই কারণেই যে ওই একটা জায়গা থেকেই সব থেকে সুন্দর দেখা যায়। ওখান থেকে এই পুরো রাস্তার স্পাইরালটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে, মানে এই পাহাড় থেকে নেমে ওই পাহাড়ে ওঠা, আর দুটো পাহাড়ের মাঝখানে কোনো একটা ওই বৌদ্ধদের উপাসনা স্থান বলা যেতে পারে, বোধহয় মনেস্ট্রি নয় ওটা। তো সেই পুরো জায়গাটা কিন্তু একটা অপূর্ব লাগছে, প্রাকৃতিক দৃশ্য কিন্তু মনোমুগ্ধকর, দারুণ। ওই ওপর থেকে যে মনাস্ট্রিটা দেখছিলাম তখন মনে করেছিলাম যে হয়তো এইটা পাশ দিয়ে যাব না, তার কারণ এটা ওপর থেকে একদম আলাদা লাগছিল, মনে হচ্ছিল যে বাকি সব পাহাড়ের থেকে আলাদা, মাঝখানে একটা পাহাড়ের ওপরেই এটা রয়েছে। এখন এই মনাস্ট্রিটার সামনে দাঁড়িয়ে রয়েছি, যে আমার পেছনে ওপরে এটা রয়েছে। পিকু যেটা বলছিল যে বুদ্ধ পূর্ণিমার সময় এখানে কিন্তু প্রচুর মানুষজনের ভিড় হয়, তখন দারুণ লাগে। আর এখানে যারা লামা রয়েছেন তারা সেই সময় মানুষজনকে পকোড়া, কোল্ড ড্রিঙ্ক এই সমস্ত খাওয়ান। পকোড়া মানে ভেজ পকোড়া। তো এটা যদি উঠতে চান, এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে কিন্তু দারুণ একটা ভিউ রয়েছে, মানে পাহাড়ের একটা 360 ডিগ্রি ভিউ রয়েছে। এখন আমরা পৌঁছে গেছি হ্যাঙ্গিং ব্রিজ বা মানে ঝুলন্ত সেতুতে। তো এখানে ঢোকার মুখেই লেখা আছে যে দুর্বল সেতু, 10 জনের বেশি একসাথে এর ওপরে উঠবেন না।
হাওয়া কিন্তু ভালোই রয়েছে। হাওয়ার থেকেও বড় বিষয়টা হচ্ছে যখন একাধিক মানুষ এই ব্রিজটায় উঠে পড়ছে তখন কিন্তু ভয়ঙ্করভাবে ব্রিজটা কাঁপছে। যদিও এই পাশে পাশে যে লোহার এগুলো দেখছেন সেগুলো ধরে হাঁটা যাবে। আমি এখন ব্রিজটার প্রায় মাঝে রয়েছি, আমি একদম ঠিক মাঝখানটায় রয়েছি ব্রিজটার। অপূর্ব হাওয়া দিচ্ছে আর এখান থেকে ভালো লাগছে, সুন্দর লাগছে। দেখুন কোন দিকটা যে দেখাবো সেটাই ভাবছি। এই দিকটা দেখুন, যে দিকটা দিয়ে এলাম। হ্যাঙ্গিং ব্রিজ থেকে আমরা এবার এসে পৌঁছলাম নাগ মন্দিরে। 60-এর দশকে যখন ভালুকপং থেকে তাওয়াংয়ের রাস্তা তৈরি হচ্ছিল, সেই সময়ে এই জায়গায় যারা কাজ করছিলেন তারা দেখেছিলেন যে একাধিক নাগ তারা এই যে ছোট্ট পাহাড়ি টিলাটা রয়েছে সেই টিলার ওপরে রোজ আসতো। তার কারণ এর ওপরে একটা ন্যাচারাল সোর্স অফ ওয়াটার রয়েছে, সেখান থেকে জল খেতে। এখন কাজ চলতে চলতে ওনাদেরই এক কর্মী একটি সাপকে মেরে ফেলেন। সেই যে নাগ, তার যে নাগিনী, সে এই বিষয়টায় খুব রেগে যায়। আর এই রেগে যাওয়ার কারণে সাপ দেওয়া শুরু করে এবং কাজকর্ম কিন্তু আটকে যায়, বিভিন্ন কারণে আটকে যায়। তাছাড়াও যেটা শুরু হয় সেটা হচ্ছে যে সাপের ছোবলে এখানকার কর্মীদের মৃত্যু হওয়া শুরু হয়। এই জিনিসটাকে এখানকার কর্মীরা একটা ব্যাড ওমেন হিসেবে দেখেন এবং শেষ পর্যন্ত তারা এখানে একটা ওই মৃত নাগের স্মরণে একটা মন্দির তৈরি করে দেন, যার ফলে এই সমস্ত সমস্যাগুলো বলা হয় তখন কমে যায়। ভবিষ্যতে 1966 সালে এই মন্দিরটাকে আরও বড় করে তৈরি করা হয়। রাস্তার ওপর থেকে এই যে মন্দির, মূল মন্দির অবধি উঠে আসার জন্য আপনাকে বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠে আসতে হবে। আমার ঠিক ওপরে রয়েছে নাগ মন্দিরের মূল মন্দিরটি, আমি তার নিচে আর একটা চাতালে দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে চারিদিকে পাহাড়ে। ভালুকপং থেকে আসার পথে আমরা যে সমস্ত মন্দিরগুলো দেখছি, এই মন্দিরগুলোর ট্রাস্টি বোর্ড কিন্তু বিআরও, মানে বর্ডার রোড অর্গানাইজেশন, যারা এই রাস্তাগুলো তৈরি করে বা এই রাস্তাগুলোর দেখাশোনা করে। এই যে একটু আগে যেটা বলছিলাম যে রাস্তায় আসার পথে বিভিন্ন জায়গায় বিআরওর অনেক কোটেশনস লেখা আছে, মানে ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এই ধরনের। তো তার আগে ওপরে বিআরও লেখা আছে, মানে কোটেশনটা কিন্তু শুধু ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এরকম নয় যে ব্রো ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তো এটা মাথায় রাখবেন, বিআরও ইজ নট ব্রো, ইটস বিআরও। পিকু বলছিল যে এখান থেকে নাগ মন্দির থেকে একটু আগে এগিয়ে গেলে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানেও দাঁড়াবে। ওই রেস্টুরেন্টে খাওয়ার পরে তারপরে আমরা যাব টুয়ার্ডস ডিরাং। এখন ডিরাং যাওয়ার পথে আমার বানানো লিস্টে শুধুমাত্র বাকি রইল থেমবাং বলে যে গ্রামটা, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটাকে বলা হয়, যেটা নাকি অরুণাচলের অন্যতম পুরনো গ্রাম। তাছাড়া আমার লিস্টে আর কিছু বাকি নেই। তবে আই হোপ যেতে যেতে যেরকম পিকু আমাদের দেখাচ্ছে বিভিন্ন জায়গা যেগুলো আমার লিস্টে ছিল না, সেগুলো সেরকম আরও অনেকগুলো জায়গা আমরা দেখব। তবে এবারে খিদে পেয়ে গেছে একটু আর কি।
এখন অবধি রোদ কমে গেছে, কিন্তু আকাশ যে মেঘলা তা নয়, আকাশের রং দেখতেই পাচ্ছেন, একদম পরিষ্কার রয়েছে চারপাশটা। চলুন যাওয়া যাক। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে একটা যজ্ঞকুণ্ড রয়েছে। যখন উঠছিলাম তখন নিচে লেখা সাইনবোর্ডে পড়লাম যে নাগপঞ্চমীর সময় কিন্তু এখানে অনেক মানুষ আসেন। তারা তাওয়াং থেকে আসেন, তারা গুয়াহাটি থেকে আসেন, তারা কলকাতা থেকে আসেন। আর আসেন তার কারণ সেই নাগপঞ্চমী এখানে কিন্তু খুব ধুমধাম করে পালন করা হয়। এখানে একটা মেলা হয়, ঠিক জাস্ট মন্দিরটা থেকে নিচে নেমে গেলেই ডান দিকে একটা মাঠ মতো আছে, সেখানেই বোধহয় মেলাটা হয়। তো যাই হোক, আমাদের নাগ মন্দির ঘুরে দেখা এখানেই শেষ। এবারে আমরা যাব টুয়ার্ডস ডিরাং। আমরা লাঞ্চ করে নেব। পিকু বলছিল যে সামনাসামনি এই পথেই একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া দাওয়া করে নেবো। নাহলে পরের রেস্টুরেন্ট কিন্তু একদম ডিরাং পৌঁছানোর। আমার লিস্টের মধ্যে এখনও একটা জায়গায় বাকি আছে, সেটা হচ্ছে থেমবাং হেরিটেজ ভিলেজ, যেটা অরুণাচলের সবথেকে পুরনো গ্রাম বলা হয়। আর দেখি পিকু রাস্তায় কি দেখায় যেতে যেতে। চলুন যাওয়া যাক। আমরা নাগ মন্দির থেকে একটু এগিয়ে এসে একটা খাবার দোকানে দাঁড়ালাম। এই যে আমার পেছনে এখানে নাগ মন্দির, এখান থেকে জাস্ট একটু ঘুরে এসেই এখানে যে খাবার দোকান, এখানে খাবার দোকানে দাঁড়ালাম। পিকু বললো এখানে ভালো খাবার পাওয়া যাবে, এখানে সব থালি টালি পাওয়া যাবে। আর দেখে ওটা মনে হচ্ছে হ্যাঁ একটু লোকাল। কালকে যেরকম তেজপুর থেকে আসার পথে যে দোকানটায় খাবার খেয়েছিলাম, সেই দোকানটা ওই একটু রেস্টুরেন্ট টাইপের, ওই রকম জায়গা চাইছিলাম না। এখানে একটু লোকাল থালি টালি যদি পাওয়া যায় তাহলে সেটা খাওয়া যাক। में आपका चटनी मिल जाएगा, आलू का चटनी, बैगन का चटनी और आलू मटर के फ्राई, उसके बाद बीन्स फ्राई, पापड़, दाल, सलाद और प्याज और सेम रोटी खाने में भी सेम। দারুণ খাবার খেলাম, জাস্ট দারুণ। ভেজ থালি 120 টাকা করে। ভেজ থালিটা তো দেখলেনি। চিকেনটা একটু কস্টলি, কারণ এখানে চিকেন পাওয়াটা সত্যি একটু সমস্যার। চিকেনটা 250 টাকা নিল এক প্লেট চিকেন। তবে বাকি খাবার কিন্তু দারুণ। আমি তো বলবো যে যদি আপনার খিদে নাও পায়, এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে তারপরে এগোবেন। আমরা এসে এখন টেঙ্গা মার্কেটে দাঁড়িয়ে পড়লাম। আসলে ব্যাপারটা হয়েছে কি, যে যেখানে খাওয়া দাওয়া করলাম সেখানে খাওয়ার পরে যে মৌরিটা খেয়েছিলাম সেটা কিন্তু হেভি খেতে, দারুণ খেতে। ওদেরকে জিজ্ঞেস করলাম কোথায় পাওয়া যাবে, ওরা বললো এই টেঙ্গা মার্কেটে এসে এখানেই কোনো একটা দোকান আছে, গণেশ গ্রসারি শপ বা এরকম কিছু একটা, সেখান থেকে বোধহয় পাবো। দেখি এখানে গ্রসারি শপগুলোতে একবার জিজ্ঞেস করি সেটা পাওয়া যায় কিনা, একটু সঙ্গে নিয়ে যাবো। এখন আছি বমডিলা বাইপাসে, বমডিলা বাইপাস ভিউ পয়েন্টের সামনে। এখানে এই একটা জায়গা মতো করা আছে, এটা 7250 ফিট উচ্চতায় রয়েছে, মানে প্রায় সেলাপাসের হাফ। অলরেডি দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা মানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। এই সময়টায় কিন্তু শীতের জামা কাপড় বের করে ফেলাই ভালো। গাড়ির ভেতরে যেহেতু একটা টেম্পারেচার কন্ট্রোল আছে, সেহেতু বোঝা যাচ্ছে না। হাওয়ার শব্দ পাচ্ছেন নিশ্চয়ই।
বমডিলা মার্কেট থেকে একটু নেমে এসেই কিন্তু আবার গাড়ি দাঁড়িয়ে গেছে, তার সামনে এই জায়গাটা ধস নেমেছে, ধস নেমে একদম রাস্তা অবধি চলে এসেছে। আর সেখানে এখন বিআরওর গাড়িগুলো কাজ করছে, এই মাটি তুলে আর একটা গাড়িতে নিয়ে যাচ্ছে। কতক্ষণ, মিনিট 10-15 আরও অপেক্ষা করতে হবে, এই আর কি। আপাতত এখন আমরা যেটা যাচ্ছি হচ্ছে শান্তি ভ্যালি। ওটা আগামীকালের লিস্টে ছিল, শান্তি ভ্যালিটা আমরা দেখে নিচ্ছি, কারণ আমাদের যে হোমস্টে সেটা দিরাং ছাড়িয়ে, দিরাংয়ের একটু আউটস্কার্টে, তো শান্তি ভ্যালির দিকে এখন যাচ্ছি। শান্তি ভ্যালি রোড। আচ্ছা, এখানে রাস্তাটা আলাদা হয়ে গেল, মানে বাঁ দিকে একটা আর ডান দিকে শান্তি ভ্যালির রাস্তাটা। हेलो, चलिए। सब क्रिकेट खेलते बेरिয়েছে। আমাদের বাড়ির দেওয়ালের ক্যালেন্ডারে যেমন জায়গাগুলো আমরা মাঝে মধ্যেই ঝুলে থাকতে দেখি, তেমনই একটা জায়গা এই শান্তি ভ্যালি। ডিরাং থেকে প্রায় 16 কিলোমিটার দূরে শান্তি নদীর তীরে পাহাড়ে ঘেরা জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছি। আর একদিন হাতে সময় নিয়ে আসলে থেকে যাওয়া যেত পাশেই মনপাদের গ্রামের কোনো একটা হোমস্টেতে। একটাই আফসোস, অক্টোবরে অরুণাচলের এই হিডেন জেম নাকি ফলের উপত্যকা হয়ে ওঠে। তখন চারপাশে কমলা লেবু, কিউই আর সুদূর তিব্বত থেকে উড়ে আসা পরিযায়ী পাখি, সে নাকি এক অভূতপূর্ব দৃশ্য। যাই হোক, এবার আমাদের সেটা দেখা হলো না। শান্তি ভ্যালি থেকে ফেরার পথে আমরা দাঁড়িয়েছিলাম শান্ত নিরিবিলি এক কিউই গার্ডেনের সামনে। অরুণাচলকে কিন্তু ভারতীয় সুরাপ্রেমীদের তীর্থক্ষেত্র বলা যেতে পারে। তার কারণ বাইরে, বা আমি যদি আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলি, সেখানে যে মূল্যে জিনিসপত্র পাওয়া যায় তার অর্ধেক দাম এখানে। আর জল বলছি না কিন্তু, মানে বুঝতেই পারছেন। আর অরুণাচল সম্পর্কিত বিভিন্ন আলোচনায় আমরা যেটা শুনে থাকি সেটা হচ্ছে অরুণাচলের কিউইর কথা, অরুণাচলের কিউইর ওয়াইনের কথা। আর আমি সেরকমই একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কিউই চাষ করা হয়। এই জায়গাটা পড়ে হচ্ছে ডিরাং থেকে শান্তি ভ্যালি যাওয়ার পথে মাঝখানে। এই জায়গাটার নাম হচ্ছে নামথুং। নামথুং এটা একটা প্রাইভেট প্রপার্টি, সেখানে চারিদিকে এখানে প্রচুর কিউই গাছ রয়েছে। আমি একদম কিউই গাছের সামনে দাঁড়িয়ে আছি। এখন তো অফ সিজন, গাছের পাতাও নেই, কিছুই নেই, সবে সদ্য কিছু পাতা এসেছে, এই যে ছোট ছোট পাতা এসছে আর কি। যাই হোক, এখানে কিছু পিচ গাছও আছে, পিচ গাছগুলো একটু ওপরের দিকে। সবাই সোজা এসে শান্তি ভ্যালি চলে যান, কারণ জেনারেলি লোকজন যেটা করেন সেটা হচ্ছে দিরাং থেকে বেরিয়ে শান্তি ভ্যালি যান। আমরা যেহেতু দিরাং যাওয়ার আগে শান্তি ভ্যালি এসেছি, আজকে আর দিরাংয়ে অ্যাজ সাচ কোনো সাইট সিন নেই। এইখানটাতে কিন্তু একটু সময় নিয়ে বসে আছি, মানে বা সময় কাটাচ্ছি আমরা। জায়গাটা খুব চুপচাপ, মজাদার। এই পেছনটাতে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা দিয়ে পেরিয়ে গেলে ওই দিকে দেখুন, দেখতে পাবেন না বোধহয়, ওই ভদ্রমহিলা ওপরে উঠতে উঠতে ওইখানে যাচ্ছেন, ওখানে ওনাদের বাড়ি নিশ্চয়ই। এখানে একটা প্ল্যাকার্ড রয়েছে যেখানে দেখলাম এখানেই লাঞ্জম হোমস্টে বলে একটা হোমস্টে রয়েছে। আমি এখানেই মানে হয়তো এই দু একটার মধ্যেই হবে। ডিরাংয়ে থাকলে আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন এখানে হয়তো সেটা পাবেন না। আবার ডিরাং যেরকম একটু ক্রাউডেড জায়গা, এখানটা কিন্তু সেরকম ক্রাউডেড না। আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে খুব একটা গাড়ি যাতায়াত করে না, দু একটা যা শান্তি ভ্যালির দিকে যাচ্ছে। লোকজনও কম, দোকানপাট নেই এখানে,
ফলে যদি এখানে থাকতে চান তাহলে জিনিসপত্র সঙ্গে নিয়ে চলে আসুন। সার্ভিস কেমন সেটা আমি বলতে পারছি না, তার কারণ এখানে তো আমরা থাকছি না। চলুন একটু হেঁটে আসি ব্রিজটা থেকে। অনেক কিছুই ফ্রেম বন্দি হয় না, যেমন এই ফেরার পথের নির্জন রাস্তাটুকু, স্থির হয়ে থাকা সময়ের ভেতর অক্লান্ত সাঁতরে চলা নদীর শব্দ, অচেনা পাহাড়ি হাওয়া। আজ থেকে 25 বছর পরে নিজেকেই যখন আর চিনে উঠতে পারবো না, তখন এই আলোকচিত্রটুকুই আমার স্মৃতির ওয়াকার হয়ে আবারও ফিরিয়ে নিয়ে আসবে 2024-এর অরুণাচলে। স্মৃতি আসলে এক স্বচ্ছ নদী, যার পাড়ে বসে আমরা আরাম করি, আর মাঝে মধ্যে জলের ওপর মুখ নিয়ে গিয়ে বোঝার চেষ্টা করি ছায়াটা এখনো জলের ওপরে নাকি নিচে। সবই ঠিক আছে, শুধু এই গনপালক হোমস্টেতে ঢোকার পরে মনটা একটু খারাপ হয়ে গেল। মন খারাপের আর কোনো কারণ নেই, কারণ আগামীকাল সকাল 6:30টায় আমাদের বেরিয়ে পড়তে হবে টুয়ার্ডস তাওয়াং। আর আমাদের একদম পুরো দিন না ঠিক করা আছে, এক্সট্রা এখানে আরেকদিন থাকতে পারবো না। এত সুন্দর জায়গাটা, মনে হচ্ছিল আরেকটা জায়গা থেকে যায়। নিচটা দেখলেন, ওপরে এই যে বসার জায়গা, আর এখান দিয়ে একটা বারান্দা রয়েছে, আসুন দেখাচ্ছি। এই হলো গনপালকের দোতলার বারান্দা আর কি, যে কারণে আরো বলছি যে মনটা খারাপ হয়ে যাচ্ছে কাল যেতে। এখান থেকে না পুরো শহরটাকে, দিরাং শহরটাকে দেখা যাচ্ছে। এই দিকটাতেও তো রয়েছে আরো কিছু হোটেলস রয়েছে। আর একটু সময় পেলে ভালো হতো, দিনের বেলায় কেমন লাগে এখান থেকে সেটাও দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু যাই হোক, এখন এসেছি, চা কফি খাবো, একটু ফ্রেশ হব, তারপরে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তার কারণ আমাদের ড্রাইভার জানালো যে পূর্ব থেকে পশ্চিমের দিকে যদি সূর্য চলে যায় তাহলে সেলাপাসে সেই অর্থে খুব একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না, কারণ ওদেরই বন্ধু বান্ধব সব গেছে, তারা ফোন করে জানিয়েছে। ফলে খুব তাড়া দিচ্ছে কাল সকাল 6:30টায় বেরোতে। একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই ভালো, কারণ অনেকগুলো জায়গা দেখা যাবে। আজকে যেরকম থেমবাং দেখতে পারলাম না, সেরকম যাতে দেরিটা না হয়, তাই কাল খুব সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। এইবারে রুমটা কেমন সেটা আপনাদের দেখিয়ে নিই। এই যা ডাবল বেড রয়েছে, এখানে একটা বড় জানলা রয়েছে। যদিও আমাদের রুমটা আজকে মেইন গেট ভিউ ওয়ালা যদি রুম চান তাহলে ওই দিকের রুমগুলো নিতে হবে। ওই দিক থেকে পুরো পাহাড়টা দেখা যায়, বা পাহাড়ের নিচে যে দিরাং শহর সেটাও দেখা যায়। টিভি রয়েছে, একটা আয়না রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে, ঠিক আছে, আর একটা পরিষ্কার বাথরুম রয়েছে, একদম পরিষ্কার, আমি দেখে নিয়েছি। গিজার আছে। আমরা এখন সন্ধ্যেবেলায় গনপালকে বসে, গনপালকের দোতলায় বসে চায় পে চর্চা করছি, চায় পেই চর্চা করছি। খুব তাড়াতাড়ি খেয়ে নেবো এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে, খুব সকালে বেরোনো আছে, 6:30। যদি আপনি এতক্ষণ অব্দি ভিডিওটা দেখছেন, তার মানে কোনোভাবে ভিডিওটার কোনো কিছু আপনার ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। মানে দেখছো এখন 15টা বাজছে, আমরা আজকের ডিনারটা করে নিচ্ছি এখনই। খুব সহজ সাদাসিধে খাবার, তার দুটো কারণ রয়েছে। কারণ আগামীকাল খুব সকালবেলায় বেরিয়ে যাব, এমনিতেই একটা অল্টিটিউডের পরিবর্তন হচ্ছে, তাই ভাত, আলু ভাজা, ডাল আর ডিম ভাজা, এটা আমাদের মেনুতে।
তো প্রথম কারণটা তো ডেফিনেটলি অল্টিটিউডের পরিবর্তন হচ্ছে বলে, দ্বিতীয় কারণটা হচ্ছে খাবারের দাম একটু বেশি, তো আর একটু অপশানসও কম, তো সেই কারণেই এর মধ্যে আর কি আমরা সেরে নিচ্ছি। এখানে একটা বিষয় হচ্ছে কি, এরা পরের দিন সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে, কিন্তু আমরা যতক্ষণ এদের ব্রেকফাস্ট শুরু হয় ততক্ষণ অবধি থাকবো না, ওনারা প্যাকিং করে দেবেন ব্রেকফাস্ট। চলুন শুরু করা যাক খাওয়াটা। এই ছিল আমাদের অরুণাচলের দ্বিতীয় দিনের ঘোরা। পরের দিন সকাল সকাল উঠে আমরা চলে গিয়েছিলাম তাওয়াং। পথে দেখে নিয়েছিলাম ডিরাং মনেস্ট্রি, সেলা টানেল, সেলা পাস, যশবন্তগড় মেমোরিয়াল, জাং ফলস। সেই দিনই জীবনে প্রথমবার আমার বরফ দেখা, আর সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে এই সিরিজের ভিডিওগুলো।